वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम्। নমস্কার, ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। সকাল থেকে নিশ্চয়ই অনুষ্ঠান উদযাপনের মধ্যেই থেকেছেন আপনারা, এখনো আছেন। আজকেও আমাদের পর্ব আমরা স্বাধীনতা দিবস উদযাপনই করব এবং তার সঙ্গে এমন ৪ মা লক্ষ্মীকে উদযাপন করব যারা এই মুহূর্তে স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা খুব সহজে আসেনি, ছিনিয়ে নিতে হয়েছে। 2026-এ আজকের মা লক্ষ্মীরা কতটা স্বাধীনতা তাদের জীবনে ছিনিয়ে আনতে পেরেছেন সেই গল্পই শুনবো, তাদের কথাই জানবো আজকের পর্বে। প্রথমে ডেকে নি আমার আজকের ৪ স্পেশাল মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। জয় হিন্দ। জয় হিন্দ। এই গানটা শুনলে গায়ে কাটা দেয় আর গলায় ব্যথা ব্যথা লাগে আর চোখ দিয়ে জল বেরিয়ে আসে না? সত্যিই তাই। কি একটা অদ্ভুত কিন্তু ব্যাপার আছে। সো আলাপ করি সবার সঙ্গে একটু। সন্দীপা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি সন্দীপা বিশ্বাস, মালদা জেলার গাজল থেকে এসেছি। আমি একজন সিঙ্গেল মাদার। আমি টিউশন পড়াই আর সঙ্গে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে পার্লারের কাজ করি। জুলেখা, জয় হিন্দ। জয় হিন্দ। আমি জুলেখা খাতুন, মুর্শিদাবাদ থেকে এসেছি। নবগ্রাম সিঙ্গার হাই স্কুলে ছাত্রী ছিলাম, আজ আমি এখানে আছি। আমি একজন স্টুডেন্ট, আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব ভালো। সনকা, নমস্কার সুদীপ্তাদি, আমি হচ্ছে চাকদা নদিয়া থেকে এসেছি। আচ্ছা, আমি একটা সিঙ্গেল মাদার। আমি একটা এনজিওতে কাজ করি। কি কাজ করো? এনজিও হচ্ছে, ওরা হচ্ছে দেখতে পায় না, বোবা, মানে অনাথ, যারা থাকার জায়গা নেই, তাকে ওই কাজ করি। লাভলি, খুব ভালো কাজ করছো সনকা। সুছন্দা, বন্দে মাতরম। বন্দে মাতরম। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে এসছি, সুছন্দা ভূঁইয়া। আমি কিন্তু কৃষক। তো তোমাদের ৪ জনের গল্প শুনবো আজকে আমি। এই শোটা দেখো সবাই? হ্যাঁ, হ্যাঁ, দেখি। খেলা যখন দেখো তখন জানো এখানে সব মজার মজার খেলা হয় আর অনেক টাকা জেতা যায়। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। এবার তোমার কথা একটু শুনি। তুমি সিঙ্গেল মাদার বললে, হ্যাঁ। তোমার সন্তান কত বড়? আমার ১২ বছরের মেয়ে আছে, আচ্ছা। ক্লাস 7-এ পড়ে। তো তুমি সিঙ্গেল হয়ে গেলে কেন? আমি 2012 সালে ইংলিশ অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম। তো দেওয়ার পর তারপরে আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তো আমি তখন রাজি ছিলাম না, কারণ আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতাম। হ্যাঁ, চাকরি বাকরি করার খুব ইচ্ছে ছিল আমার। তো বাড়িতে বলেছিলাম অনেকবার, কিন্তু রেলের চাকরি করতো, ভালো মানে সম্বন্ধ এসেছিল দেখে বাড়িতে খুব বুঝিয়েছিল। তুমি বুঝেও গেলে? না, মা বাবা বললো যে আমরা কথা বলে নিচ্ছি, তোকে পড়াশোনা করতে দেবে, আমরা বলে নিয়েছি, ওরা রাজি হয়েছে পড়াশোনা করতে দেবে। তো তখন আমি ওই জন্য রাজি হয়ে যাই। এবার বিয়ের পর তারপরে যখন আমি আবার বই খাতা নিয়ে গেলাম, তো তখন দেখছি আর পড়াশোনা করতে দেয় না। মানে সকালবেলা, পরের দিন সকালবেলা থেকে আমি যখন ভোরবেলা 4টার সময় উঠে পড়তে বসি, তখন আমাকে আমার শাশুড়ি মা বই খাতা রেখে দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিত যে কাজ করতে হবে 4টার দিকে। সকাল 4টা থেকে আমাকে আর মানে ঘরেই আসতে দিত না, যাতে আমি পড়তে না পারি। আমাকে সারা দিন মানে 3বার 4বার করে রান্না করাতো, সারা দিন রাত আমাকে দিয়ে মানে কাজ না থাকলেও কাজ করাতো, যাতে পড়তে বসতে না পারি। আমাকে ফোন দেওয়া হয়েছিল না সেখানে, আমি বাড়ির লোকের সাথে যে বলবো সেটা, যে আমাকে পড়তে দেওয়া হচ্ছে না, আমাকে যোগাযোগ করতে দেয়নি। তো আমি যখন শুনছিলামই না, তবুও দেখতো আমি লুকিয়ে লুকিয়ে বসার চেষ্টা করছি, পড়তে বসার চেষ্টা করছি, তখন খুব অত্যাচার করতো। একদিন তো আমাকে ঘরের পেছনে মানে গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে গেছিল, মানে মেরে ফেলবে। তারপরে
বাড়িতে একটা ভাগ্নি মানে থাকতো, আমার হাজবেন্ডের ভাগ্নি থাকতো, সেই আমাকে বাঁচিয়েছিল একদিন রাত্রেবেলা। ওই যখন আমাকে বাড়ির পেছনে নিয়ে গেছিল, রাত্রের 1টার দিকে নিয়ে গেছিল, মানে গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে যাওয়ার পর তারপরে আমি চিৎকার করি, ওই ভাগ্নিটা এসে আমাকে বাঁচায়। তারপরে আরেকদিন আমাকে পুরো আগুন মানে পেছন থেকে শাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, আমি যেন মানে পড়াশোনা করতে না পারি। বাড়িতে কিছুই জানতো না এগুলো কথা, আমি যোগাযোগ করতে পারতাম না, আমাকে খেতে দিত না। আমি 3বার 4বার রান্না করতাম, সবাই খাবার নিজেদের ঘরে নিয়ে চলে যেত, আমি যাতে না খেতে পাই। ওইভাবে আমার মোটামুটি 4-5 মাস কাটে। 4-5 মাস পর যখন দেখলাম যে না, আমাকে এখানে থাকলে ওরা মানে মেরেই ফেলবে, পড়াশোনা তো করতে পারবোই না আমি, তারপরে লুকিয়ে লুকিয়ে পাশের একজন যাচ্ছিল, সেখান থেকে আমি তার ফোন চেয়ে আমি বাড়িতে যোগাযোগ করি যে আমাকে বাবা নিয়ে যাও, নয়তো আমাকে মেরে ফেলবে। কিন্তু তারপরে আমি বাবাকে ফোন করার পর বাবা আমাকে যেয়ে তারপরে নিয়ে আসে। স্যারদের সাথে কথা বলে আবার ভর্তি হয়ে আসলাম। নিয়ে আসার পর তখন আমি মানে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমার বাড়িতে আবার বোঝালো যে নিতে এসছে, এদিকে প্রেগনেন্ট হয়ে গেছি। ওই জন্য আমার বাড়ির লোক মানে মা বাবা বললো যে, মা খুব বোঝালো যে এই অবস্থায় তুই বিয়ে হয়ে গেছে, এসছে যখন নিতে। তো তোমার মা জানতেন না তোমাকে মুখ বেঁধে মেরে দিচ্ছে? আসার পর বলেছিলাম সব। তোমার মা এটা জেনেও তোমাকে বলছেন আবার ফেরত যেতে? আমি তখন প্রেগনেন্ট হয়ে গেছিলাম, ওই জন্য আমাকে আবার বুঝিয়ে টুঝিয়ে আবার নিয়ে যায়, বই খাতাও নিয়ে গেলাম। তখন আবার রাজি হলো যে ঠিক আছে পড়াশোনা করতে দেবো। তো আমি ভাবলাম যে তাহলে আবার যাই, তখন আবার গেলাম। গিয়ে যখন আমাকে তারপরে কোয়ার্টারে নিয়ে গেল ওর, তখন আর বাড়িতে নিয়ে যায়নি। তো 7 দিন পড়তে দিল, 7 দিন পড়াশোনা করলাম, ঠিক ছিল, মারধরও করেনি। 7 দিন পর থেকে আবার বই খাতায় ছিঁড়ে দিল, আবার বন্ধ করে দিল পড়াশোনা, আবার মারধর শুরু করে দিল। অসুস্থ মানসিকতার লোক। তারপরে ও ডিউটি করতো, ওই জুতোগুলো সব বড় বড় জুতোগুলো থাকে, বেল্টগুলো, ওগুলো দিয়ে মারতো। কি কাজ করতেন উনি? আরপিএফ ছিল, রেলের। উড়ি চাকরি করতো। বাবা, মানে ইনি দেশকে রক্ষা করবেন এই মানসিকতা নিয়ে। ওয়াও। তারপরে তো মেয়ে যখন 1 মাস বয়স হলো, মেয়েকে আমি একদিন বলে ফেলেছিলাম যে মেয়েকে আমি অনেক বড় অফিসার করব। তো তখন ও মেয়েকে আর আমাকে মেরে ফেলার জন্য মেয়েকে 1 মাসের বাচ্চাকে মদ ঢেলে দেয় ওর গলার মধ্যে, দিয়ে 4 তলা থেকে ফেলে দিতে যায়। তারপরে চিৎকার করে আশেপাশের কোয়ার্টারের লোকজন এসে। তারপরে তুমি থানায় গেছিলে? হ্যাঁ, রিপোর্ট করেছিলাম। ওর ব্যারাকে, যে ব্যারাকে ইন্সপেক্টর আছে তাদেরকেও জানিয়েছিলাম। ওর ব্যারাক কেন? তুমি লোকাল থানায় গেছিলে যে আমার স্বামী আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছে? ডিড ইউ গো টু দ্য? হ্যাঁ, ওখানে থানায় গিয়েছিলাম, কমপ্লেন করেছিলে। তারপর কি হলো? কিন্তু ওকে মানে কিছু ডাকেনি, শুধু এসে মানে বুঝিয়ে টুঝিয়ে চলে গেল, কিছু আর হয়নি। তারপর কোর্টে গেলে? ডিভোর্স চাইলে? না, এখন গিয়েছিলাম খরপোশের জন্য। এখন এইভাবেই, হ্যাঁ, 7 বছর যখন আসা যাওয়া করে তারপরে ছিলাম আর কি এরকম। 7 বছর তুমি এটা হতে ওই মেয়ে হয়ে গেছিল দেখে, তাই। তারপর যখন মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন ও বুঝতে লাগলো যে আমাকে মারধর করছে, তখন ও আমাকে বাঁচাতে আসে, ওকেও মারধর করে। ওকেও এমন মারধর করতো যে ওরও কোথায় লেগে গেছে। এখন মানে মেয়েটা আমার কানে খুব কম শোনে, এখন মানে শুনতে পায় না। তো 2020 সালে এমন মারধর করে, পাশের লোকজন আমাকে ভর্তি করে হসপিটালে, সেখান থেকে খবর দেয়, তারপরে বাড়ির লোক নিয়ে আসে, তারপরে আর মানে যাইনি আমি আর। তারপরে আমি আমার বন্ধু বান্ধব যারা পরিচিত ছিল সবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধার করে তারপরে আমি, সবাই আমাকে বললো যে ডিএলএড করতে। ডিএলএড করলাম, ডিএলএডে ভর্তি হলাম। ডিএলএডে ভর্তি হয়ে ও নেতাজি ওপেন থেকে আবার গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম আবার ইউনিভার্সিটি। হ্যাঁ, ওখান থেকে আবার গ্র্যাজুয়েশন করেছো? না, এখনো হয়নি, এখন তো 4 বছর লাগে। হ্যাঁ, এখন আমি আবার পড়াশোনা করছি, মেয়েকে পড়াচ্ছি, আর এদিকে টিউশন পড়াই। টিউশনটা রেখেছি যাতে আমার পড়াশোনার চর্চা থাকে। আর মানে টিউশনে তো হয় না, কারণ মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে, ওই জন্য আবার ওই মেকআপের কাজ শিখলাম। মেকআপের কাজ শিখে বাড়ি বাড়ি গিয়ে মেকআপ করাই। আর
আর মেয়ে পড়াশোনা দেখছো। হ্যাঁ, মানে পড়াশোনার জন্য বাড়িতে কোনো সাপোর্ট করে না, আমি সমস্ত কিছু আমি করি, কোন শুধু বাড়িতে? খাওয়া খরচা আর থাকি, মানে খাওয়া আর থাকাটা বাবার বাড়িতে থাকি। তোমার বাবা মা? হ্যাঁ, কিন্তু মেয়ের পড়াশোনা, আমার পড়াশোনা সবকিছু আমি নিজে করি। তোমার মেয়ের কত বয়স হলো? 12 বছর। 12 এসছে? হ্যাঁ, ওই যে। তোমার নাম কি? ঋষিকা সরকার। তো এই খেলা জিতলে তো লাখ টাকার লক্ষ্মী লাভ হয়। তোমার যদি আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ হয়ে যায়, কি করবে বলো সেই লাখ টাকা দিয়ে? আমি ওই ডিএলএড এর যে ঋণগুলো আছে ওগুলো শোধ করব। ঋণ নিয়ে পড়েছো? হ্যাঁ, সবার কাছ Okay. থেকে ধার নিয়েছিলাম, Okay. সেগুলোর হ্যাঁ। বাকি আছে। টিউশন পড়িয়ে পড়িয়ে কিছু দিয়েছি, কিন্তু এখনো আছে। আর তারপর মেয়ের কানের যে সমস্যাটা আছে ওইটা মানে নেপালে নিয়ে যেতে বলেছে, ওকে। তো ওখানে ওরটা আগে করতে চাই, আর আমারটা পরে করব। ওটা আমার হাত ভেঙে দিয়েছিল ওর বাবা, তো যাতে হাত ভেঙে হ্যাঁ, দিয়েছিল? চাকরি বাকরি যেন না করতে পারি, কোনো পুলিশের ইসে বা কোনো কিছুতে যেন কোনোদিন না করতে পারি, ওই জন্য আমি সেই পুলিশের ওর বাবার উদ্দেশ্যে সিঁথিতে সিঁদুর পরে হাতে শাখা পলা পরে ঘুরে বেড়াচ্ছ? যিনি তোমার হাত ভেঙে দিয়েছেন, যিনি তোমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন, এই রকম অত্যাচার যিনি তোমার উপর দিনের পর দিন করে গেছেন, তুমি তার প্রেজেন্স তোমার জীবনে বাঁচিয়ে রাখার জন্য চকচকে সিঁদুর টিপ পরে ঘুরে বেড়াচ্ছ। ওয়াও! যে সম্মানের যোগ্য নয় তাকে সম্মান দেওয়া বন্ধ করো। এনিওয়ে, কোন হাতে তোমার গন্ডগোল? এই হাতটা ছোট হয়ে গেছে যেটার থেকে। হ্যাঁ, 3 টুকরো হয়ে গেছিল, তো ওই জন্য ছোট হয়ে গেছে। আর এই মাথাটা শুধু এই দিকটায় জোড়া লেগেছে, এই দিকটা এখান থেকে ধাক্কা দিলে এদিকে চলে যায়, এদিক থেকে মানে এই পাশটা খোলা আছে এখন। তো আমি ওই জন্য কোনো মানে পুলিশের ইসে অ্যাপ্লাই করতে পারি না হাতের জন্য। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তোমরা মানসিকভাবে আমরা সবাই স্বাধীন হতে পারিনি। সন্দীপা, এর চেয়ে লজ্জার কিছু হয় না। নিজের সম্মান নিজে বাঁচাও, তোমার মেয়ে তোমাকে দেখে নিজের সম্মান বাঁচাতে শিখে বড় হোক, ঠিক আছে? অল দ্য বেস্ট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওঠেনি? হ্যাঁ, ঝটকা মেরে তুলতে হবে। হ্যাঁ, এবার নিচে খুন্তিটা ঢোকাও। না, ঢোকেনি। ভালো করে ঢুকাও খুন্তিটা। ভিতরে ভিতরে ভালো করে ঢুকাও। আবার 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 নিচে ঢোকাও, নিচে ঢোকাও। এক ঝটকা মারো, মারো ঝটকা। হ্যাঁ, ও 808 খানা আছে। 4000, 7000, 10 আছে 23টা, মানে 230, 8720। ওয়াও! এইবারে জুলেখা, তোমার গল্প শুনি একটু। আমি সেই জুলেখা খাতুন, যাকে পড়াশোনা করার জন্য একবিংশ শতকে এসেও আমাকে পড়াশোনা করার জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে। আবার বাড়িতে বাবা থাকেন, মা থাকেন, এবং আমার দিদির ক্লাস 7-এ বিয়ে হয়ে গেছে। সে ভয়ে আমিও ছিলাম। ক্লাস 7-এ বিয়ে হয়ে গেছে? আমাদের গ্রামে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তখন আমার মা, মানে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আমার মা ওই পোলিও খাওয়ানোর এইসব কাজ একটা করতেন, খুব সামান্য পেয়ে টাকা যেটা হতো সেটা দিয়ে সংসার চলত। আর বাবা কি বাবা করতেন? সেইভাবে কোনো কাজ টাজ করতেন না, এমনিতে শারীরিকভাবে খুব দুর্বল, এমনি তো কাজও করেন না, প্লাস ওখানকার পরিবেশটা খুব একটা ভালো না, ওই ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতো এরকম। তো সেই পরিবেশে আমি খুব ছোটোবেলায় যখন মাকে দেখতাম, সবাই বলতো তোর মা চাকরি করে। আমারও তো ছোটোবেলাতে খুব স্বপ্ন ছিল আমিও বড় হব, পড়াশোনা করব, আমিও চাকরি করব। তো আমার ক্লাস 7 থেকে শুরু হয়েছিল। তারপরে আমি ক্লাস 9-10 পর্যন্ত কোনো রকম আমি আটকে গেছিলাম। তো আমার তার পরবর্তী ক্ষেত্রে আমার ফাইনালি শুরু হয়ে যায় চাপ, প্লাস ফাইনালি শুরু হয়ে যায় বিয়ে, সব কিছু ঠিকঠাক করে ফেলে। তখন আমি বিয়ে করব না, আমাকে তার জন্য যত যা
ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করে কে টর্চার করে? বাড়ি থেকে। তোমার নিজের বাড়ির লোকেরা, মানে বাবা মা? ওই পরিবেশটা খুব একটা ভালো ছিল না, যার ফলে আমি মামা বাড়িতে নবগ্রামে থেকে পড়াশোনা করতে শুরু করি। যে ওই তুলনামূলক পরিবেশটা ভালো, এবং নবগ্রাম সিঙ্গার হাই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। আমার স্যার এসছেন, হেডমাস্টার মশাই স্যার। বাহ, আমি ক্লাস 9 থেকে 10-এ যখন উঠি, আমার ভীষণভাবে প্রচণ্ড চাপ শুরু করে বাড়ি থেকে। এই চাপটা কে দিচ্ছিলেন? আমার মামা বাড়ি থেকে, মানে আমার বাবা মা বাড়ির বিয়েটা ঠিক করেছে, তো ওখান থেকে ওরা বিভিন্ন রকমভাবে চাপ দিতে শুরু করে। আমি সকালবেলা টিউশন যদি যাই, মানে কাজটা সেরে যেতে হতো, এসে আমাকে রান্না করে আবার স্কুল যেতে হতো। কোনোদিন হয়তো খেতাম, কোনোদিন খেতাম না। তার পরবর্তী ক্ষেত্রে আমাকে প্রচণ্ড প্রেশার করেছিল, মানে বিয়ে করছি না কেন এই কারণে, যাতে বিভিন্ন রকমভাবে ওরা প্রেশার শুরু করে। তারপরে কোনো মতে আমাকে দমাতে পারেনি, এবং একটা টাইম এসেছিলো আমাকে বাড়িতে, মানে আমার দিদা 22 দিন খেতে দেয়নি। খেতে দেননি কেন? আমি যাতে ওখানে যাই, বিয়েটা করি, এই জন্য। তারপরে আমার স্কুল থেকে স্যারকে বলি বিভিন্ন রকমভাবে, স্যার চেষ্টা করে অ্যাডজাস্ট করে আমাকে ওখানে যাতে আমি থাকি। আমার স্যারও বলেন যে আমার তো সামনে এক্সাম আছে, মাধ্যমিক পরীক্ষা, আমার খুব ইচ্ছে যে ভালো মাধ্যমিকে পাস করবো, রেজাল্ট করবো। আমি ওই পরিবেশের মধ্যে থেকে অনেক স্ট্রাগল করে একবার আমার বইটা মানে সব ফেলে দিয়েছিল। তারপরে থেকে বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু হয়। আমি সকালবেলা থেকে টিউশন যেতাম, টিউশন থেকে মানে কাজটা ছেড়েই যেতাম, এসে আমাকে আবার কাজ করতে হতো, রান্না বান্না করে স্কুল যেতাম। স্কুল থেকে এসে হয়তো স্কুলে খেতাম, দিয়ে তারপরে থেকে এমন অত্যাচার শুরু করেছিল, বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছিলো। স্কুলে আমরা তো যখন 10-এ পড়ি, 10-এর তো মিড ডে মিল দেওয়া হয় না। স্যারকে বলেছিলাম, স্যার মিড ডে মিলের ব্যবস্থা করে দিচ্ছিল, তখন একবার খেতাম আমি, রাত্রে না খেয়ে কোনোদিন থাকতাম। তারপরে এভাবে 22টা দিন গেছিল। মানে একটা মেয়ে পড়তে চাইছে, এটাই তার অপরাধ। 22 দিন যাওয়ার পর ম্যাডাম যখন আমার বইপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তায়, আমি আর কোনো দিকে তাকাইনি। আমি স্যারকে গিয়ে বলেছিলাম, স্যার আপনি আমাকে আশ্রয় যদি দেন তাহলে ভালো, নাহলে আমি রাস্তায় থাকবো, তাও ভালো। তারপরে স্যার আমাকে বায়োলজি ল্যাবে থাকার ব্যবস্থা করে দেয়। 3 মাস আমি বায়োলজি ল্যাবে থেকে মাধ্যমিক পরীক্ষাটা দিই। তার পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক হয়ে যায়। এবার আমি যেহেতু একটা ইয়াং মেয়ে, স্কুলে একা থাকবো, তার জন্য আমাদের ওখানকার বিডিও স্যার, আমাদের ওখানকার প্রশাসন সবাই হেল্প করেছিলেন আমাকে। আমি নাহলে এতদূর আমি এখানে দাঁড়াতে পারতাম না। তো তখন বিডিও স্যার মাসি রাখার ব্যবস্থা করলেন, রাত্রে যাতে আমার সঙ্গে থাকবে একটু। আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি স্কুল বিল্ডিং এ একা একা রাত্রিবেলা, তো একজন বিডিও স্যার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফ্যান্টাস্টিক। আমাদের ডিস্ট্রিক্ট থেকে ডিএম স্যার বিউল গানাথান স্যার ছিলেন, তখন সকলে মিলে আমাকে। দেখো, কিছু তো ভালো মানুষ থাকে, একদম। এরা তোমার রক্তের সম্পর্কের মানুষরা তোমাকে বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছেন। আর এই বিডিও স্যার হোক বা ডিএম স্যার হোক, এরা তো তোমার রক্তের সম্পর্কের নয়, বা যে তোমার স্কুলের মাস্টার মশাই যিনি এসেছেন তিনি তো তোমার বায়োলজিক্যালি গার্জিয়ান নন, কিন্তু তারাই আসলে এঞ্জেলের মতো কাজ করেছে। একদম। তারপরে সব দিক থেকে স্যারের উপরে যখন প্রেশার চলে আসতে লাগলো যে ইয়াং মেয়ে, তো স্যারও আমাকে বুঝিয়ে বললেন, ভিডিও স্যার। আমি বললাম, হ্যাঁ স্যার, আমার কোনো সমস্যা নেই, আমার মাধ্যমিকটাই আমার হয়ে গেছে, এবার আমাকে হোমে যাওয়ার ব্যবস্থা করলে আমি হোমে গিয়ে পড়তে চাই। তো হোমে গিয়ে আমি শিলায়ন হোম বহরম। তো ও নিজের বাড়ি ছেড়ে, মামার বাড়ি ছেড়ে। আমি সঞ্জয় কুমার মন্ডল। নমস্কার। হ্যাঁ, বাবা মা থাকলে হোমে রাখা যায় না। শেষে এডিএম এর সঙ্গে একটা অন্য চিন্তা ভাবনা করে, আলাপ আলোচনা করে হোমে বহরমপুর শিলায়ন হোমে রেখে ওকে কাশেশ্বরী স্কুলে ভর্তি করানো। কাশেশ্বরী স্কুলে ভর্তি করার পর তারপর ম্যাডাম ও উচ্চ মাধ্যমিক পাশ করলো। পরবর্তীতে ও অনার্স কমপ্লিট হলো। এই অনার্স কমপ্লিট করলে কর্ণালী বিশ্ববিদ্যালয় ও মাস্টার ডিগ্রি পলিটিক্যাল সায়েন্সে করেছে। স্যার স্যালিউট।
এবং অনেক অনেক হাততালি আপনার জন্য। এই রকম মানে শিক্ষক তো এরমই হওয়ার কথা। তোমার কি প্ল্যান? তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয় কি করবে? ম্যাডাম আমার ইচ্ছে আছে, পাশাপাশি এখন আমি বিএডটাও করতে চাইছি এবং আমার যে বেসিক নিডস যেটাও আমি ফুলফিল করতে পারছি না। আর তাছাড়া ম্যাডাম আমার একটা কাজের ভীষণই দরকার, যদি একটা কাজ হয়, আমি যেহেতু একাই হয়ে গেছি এখন, আমি ফিনান্সিয়ালি খুব ইয়ের মধ্যে রয়েছে, একটা কাজ যদি হতো আমার খুব ভালো হতো ম্যাডাম। তো বিএডটাই করবে, ওটাতেই কনসেন্ট্রেট। হ্যাঁ বিএড প্লাস মানে আরো যেসব এক্সামগুলো হচ্ছে ওগুলো তো কম্পিটিটিভ এক্সামগুলো দাও। আর এই শো অনেক মানুষ দেখেন। যদি সত্যি মনে হয় কারুর যে তোমাকে তোমার যোগ্য একটা কাজ দিতে পারবেন, হয়তো বা তুমি সেরকম কোনো যোগাযোগ এখান থেকেই পেয়ে যাবে, হু নোজ। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো। নিচে ঢোকাতে হবে। আগে এক জায়গায় করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওঠো। আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। আর একটু তোমার ডান দিকে নিতে হবে। আটকে যাবে, আটকে যাবে, সব নিচে পড়ে যাচ্ছে। উঠছে না, একটু জড়ো করে। ঠিক আছে, হ্যাঁ ওইভাবে ওইভাবে, আর একবার ওইভাবে। না, সব এর নিচে ঢুকে গেছে, উঠবে না। রাইট, এখান থেকেই তোলো, বাঁদিকে নিও না। তলায় ঢুকে যাচ্ছে, তলায় ঢুকে যাচ্ছে, একটু বের করে নে, বের করে নে। টাইম আপ। 500 আছে 7টা, 3500, 5100, আর 10 আছে 12টা, মানে 120, 6130। আমি তোমার সঙ্গে হাত মেলাতে চাই। থ্যাংক ইউ ম্যাম। ইউর আ ব্রেভ গার্ল, বাপরে বাপ, দারুণ ব্রেভ গার্ল তুমি। সবাই তোমাকে দেখে শিখুক, সাহস করে এগিয়ে যাক, পড়াশোনার কোনো বিকল্পই নেই। এইবারে সনকা, তুমি একটা এনজিওতে কাজ করো বললে, আর তুমিও সিঙ্গেল মাদার। তোমার বাচ্চা কত বড়? 10 বছর। হাই, তোমার নাম কি? গীতশ্রী। গীতশ্রী। গীতশ্রী পড়াশোনা করে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। ওকে, তো তোমার কথা একটু শুনি। তুমি সিঙ্গেল কি করে হলে? আমরা তো 4 ভাই বোন ছিলাম, মানে বাবা ফল বিক্রি করতো, তো আমাকে 17 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। বাহ। বিয়ে দেওয়ার পর আমার যে হাজবেন্ড ছিল সে 10 বছর নিখোঁজ ছিল। কেউ আমরা মানে সেটা কেউ জানতাম না। 10 বছর নিখোঁজ, মানে তার কোনো খোঁজ ছিল না। সে এতটাই ড্রিঙ্ক করতো, এতটাই নেশা করতো, মানে আমরা কেউ জানতাম না। আর ঠিক আছে, নেশা করতো, বাড়িতে জানাতাম না, নেশা করতো। বাড়িতে জানাওনি? প্রথম জানাইনি, যে প্রথমে যদি ঠিক হয় দেখি। কোনোদিনও ঠিক হয় না। তখন তো আমি খুবই ছোট, তখন আমি ভয় পেতাম। তখন আমাদের যেহেতু গ্রাম সাইডে একদম বাড়ি আমাদের, তখন আমি মানে শহর চিনতাম না, কোথাও বেরোয়নি, ওই বাড়িটুকুই। ঠিক আছে, কদিন দেখি, টাইম ধর আমার করতে 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 দেখি দিন দিন বেড়ে যাচ্ছে। পরে মেয়ে হলো, তার মধ্যে আবার মেয়েও হলো? হ্যাঁ মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে আমি বললাম তো এবার তো ঠিক হও, এবার তো মেয়ে হয়েছে, মেয়ের ভবিষ্যৎ আছে, তা তুই ঠিক হও, কত এমন করবে? বলছি ঠিক আছে, ঠিক হবো। এমন বলতে 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 আস্তে আস্তে দেখি বেশি বেড়ে যাচ্ছে। এমন মদ খেয়ে মানে সারা রাত জাগিয়ে রাখতো। মানে আমি যদি ঘুমাতাম আমাকে তুলে বসাতো, মানে নিজেকে মহান ভাবতো। আমি মদ খেয়েছি, আমি ঈশ্বরের ভগবান, মানে ওর কথা শুনতে হবে। এমন করতে করতে ওর সামনে দুবার আমি গলায় দড়ি যাতে ভয় দেখা যায় থামে, থামছে না। পরে এমন করতে করতে খুব মানে অতিরিক্ত হয়ে গেল নেশাটা, মানে নেশাটা কিন্তু বুঝতো না। তখন আমি মেয়েকে নিয়ে চলে আসি। মেয়ে তোমার 5 বছর বয়স।
বাপের বাড়ি চলে আসলাম, আসার পরে বাবা বলছে না, মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে ওখানেই সংসার করতে হবে। হ্যাঁ, সব বাবাদের এই ডায়লগ নাহলে সমাজ কি বলবে, লোকে কি সমাজ কি বলবে, লোকে কি বলবে। তারপর বলছে, সমাজ কি বলবে, লোকে কি বলবে, বলছে তুই যে সংসার করিস কর, নাহলে মরে যা। এটা বাবা বলছেন? বাহ। তারপরে আমি সেদিন খুব কান্না করছিলাম, কান্না করতে করতে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। পরে ওখান থেকে মাসির বাড়ি চলে গেল কলকাতা। আমি আর ফেরত যাইনি। আসলে মাসি বলে, মাসি একটা কাজ ঠিক করে দাও, মেয়েকে তো মানুষ করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে। তো মাসির ছেলে ওই এনজিওতে ক্যামেরা লাগাতো, তো সে সূত্র বলছে একটা মেয়ে লাগবে, তো তোমাকে আছে? তখন বলছে আমার একটা দিদি আছে খুব ভালো, ও কাজ করার যোগ্য। তুমি এখনকার এনজিওতে কি করে এলে? মানে ওটা আমি যখন করতাম তোমার ডেঙ্গু আর জন্ডিস হয়। কার, তোমার? হ্যাঁ। আচ্ছা। 2 বছর আমি কাজ করি, কাজ করার পর আমার ডেঙ্গু জন্ডিস হয়, তারপর আমার কাজটা চলে যায়। ও, চলে যাওয়ার পরে আমি বলছি কাজ চলে গেলো, তার মেয়েকে আমি কী করে মানুষ করবো। তখন ওই এনজিওতে, আরেকটা এনজিওতে উনি গিয়েছিল, যার সাথে আমার আলাপ, তার আমি নাম্বার নিয়েছিলাম পরে যে কাজটা চলে যায় তাকে আমি কন্ট্যাক্ট করি, যে আমার কাজে খুব দরকার দেবে, তারপর হচ্ছে ওখানে কাজে যায়। সেই থেকে তুমি ওখানেই কাজ করছো। কতদিন হলো? এখানে হচ্ছে প্রায় 1.5 বছর, আর আগের হোমে ছিলাম 2 বছর। ওকে। তারপরে আমি হচ্ছে যখন ডিভোর্স অ্যাপ্লাই করলাম, যে আমার ডিভোর্স দিয়ে দে, আমি কেন তো শাখা শুধু এনে ঘুরবো, যে লোক ভালো তার সাথে কেন থাকবো আমি। তখন ওদের বাড়িতে খবর পাঠায়, আমার যে উকিল ছিল, আমি ওই কাজ করেই আমি উকিল ধরেছিলাম, ধরে আমি 2 বছর কেস লড়েছি। লড়ার পর বলছে না, আমাকে বলছে তোকে আমি ডিভোর্স দেবো না, তুই কি করবি কর। তো ডিভোর্স পেয়েছো ফাইনালি? হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমি 2 বছর ওদের বাড়িতে 3 বার নোটিশ গেছিল। নোটিশ যাওয়ার পরে ওরা আসেনি, যেহেতু আসেনি, জজ বলছে যে আসতে না, তোমার মেয়ের দায়িত্ব নিচ্ছে না, তোমার দায়িত্ব নিচ্ছে না, তাহলে একটা থেকে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। খোরপোশের মামলা করেছিলে? না, খোরপোশের মামলা আমার আশেপাশের লোক, মানে সবাই বলতো, আমার যে লয়ার সেও বলেছিল যে খোরপোশের মামলা করো। আমি বলছি না, ওই লোকের টাকা আমি নেবো না, বাহ, আমি ওই লোক থেকে মুক্তি চাই। তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, তুমি কি করবে আজকে? লাখ টাকার লক্ষ্মী লাভ হলে, যেহেতু আমার মেয়ের পিছনে কেউ নেই আমি ছাড়া, আমার মেয়ের জন্য পড়াশোনার কিছু রাখবো। আর হচ্ছে আমি প্রচুর অসুস্থ, আমার কিডনিতে স্টোন আছে, ওভারিতে সিস্ট আছে, আর হচ্ছে আমার নার্ভের সমস্যা, আমি মানে বেশি চাপ নিলে সেন্সিটিভ অজ্ঞানে পড়ে যায়। তোমার চিকিৎসা করাবে আর মেয়ের পড়াশোনা করাবে। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো। খুন্তিটা ওরম নিচু করে দিলে তো টাকা পড়ে যাবে, খুন্তিটা ফ্ল্যাট করে তুলতে হবে। তবে জড়ো করুন। আগে নিচে ঢোকাও, শান্তিতে ঢুকিয়ে এক ঝটকা মারো। তুমি তো ঢোকানোর সময় ঝটকা মারো। নিচে ঢোকাও, হ্যাঁ অনেক টাকা আছে, ঢোকাও। না, ঢোকানোর সময় খুব জোরিয়ে করছো। আস্তে করে ঢোকাও, ঢুকে এক ঝটকা মারো। জমা করে নাও, জমা করো। হ্যাঁ, অনেক টাকা আছে, তুমি আস্তে করে নিচে ঢোকাও। হ্যাঁ, হচ্ছে। ওই বাবারে, অনেকটা উঠলো না। 500 আছে, 8টা, 4000, 5450, 10 আছে 6টা, মানে 60, মানে 5730। এইবারে সুচন্দার কাছে আসি। বাড়িতে কি আছে বলো? বাড়িতে ছেলে, বৌমা, স্বামী। ওকে, তোমার জীবনের কথা শুনি একটু। আমি প্রথম আমার 16 বছর 7 মাস বয়স থেকেই আমার বিয়ে হয়েছে। 16 বছর 7 মাসে বিয়ে হয়েছে। তারপরে মনে হয় বছরখানেক কোনে বউ বলো আর যাই বলো, বাড়ির ভেতরে ছিলাম। তারপর থেকে আমার জীবনই শুরু জন মজুর দিয়ে। আমাদের জমি তো নেই, পরের জমিতে জন মজুরি করতে যাওয়া,
সেখানে মেয়েদের প্রতি যে ব্যবহার, সেই ব্যবহারটা কিরকম, ছেলেরা যদি 100 টাকা পেত, আমরা পেতাম 60 টাকা। বাহ, আমার প্রথম হাজিরা দেওয়া বা জন্মজুরি খেটে পয়সা পাওয়া হচ্ছে 60 টাকা। মানে একই কাজ, একই একজন পুরুষ কাজ। করছে, একজন সে মহিলা করছে। যতক্ষণ করবে আমিও ততক্ষণ করব। ছেলে পাবে 100 টাকা, তুমি পাবে 60 টাকা। 60 টাকা। ওয়াও, কাজ করতে গিয়ে কিরকম অবহেলা দেখুন দিদি, বলছে মানে সমানে সমানে খাটতে হবে তোমাকে। একদিনের কথা বলি দিদি, মাটি ঝোড়া এমন ভাবে দিচ্ছে, নিতে পারছি না। তার আগের দিন এসছি, প্রচুর জ্বর, এত জ্বর যে পরের দিন আর যেতে পারবো না। তারপরের দিন বলছে আমি যেতে পারবো না, বলছে না গেলে তোমাকে আর কাজে আমরা নিতে পারবো না। তবুও গেছি, মাটিটা কাটছি, কাটাতে অনেক বেশি ঝোড়া দিচ্ছে। কেউ একজন ভদ্রলোক বলছেন তো বৌমার শরীরটা খুব খারাপ, একটু কম দে। বলছে আমাদের সঙ্গে সমানে পয়সা নেবে আর খাটবে কম, পয়সা মানে মাটি নেবে কম, আমরা তো নেব না, করতেই হবে। কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছি, জ্বর, রাতে প্রচুর জ্বর। মনে একটা সাহস জোগানোর লোক একটা ছিল আমার সামনে, ভারী কাজ করতে পারতেন না। এই কলকাতা শহরেই দীর্ঘ 10-12 বছর সিকিউরিটি গার্ডের কাজ করেছে উনি। এখান থেকে আমাকে কিন্তু সাহস কিংবা প্রেরণা জুগিয়ে গেছে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করে ওখান থেকে ফিরে এসেছি যে আমি আর ওই জন্মজুরি করতে যাব না, আর কাজ করতেও যাব না। আমার যেটুকু সম্পদ আছে সেখান থেকে আমি কি করে খাবো, সেটা নিয়ে মাথায় একটু ঘুরঘুর করতে রাখলাম। প্রথমত মাথায় নিয়ে আমি এই চাষবাসকে কিভাবে একই জায়গায়, ছোট জায়গা থেকে বারবার তুমি অন্যান্য বারবার বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে আমি খেতে পারবো, আমি বেচতে না পারি। তখন মাথায় ছিল একটাই ধারণা, বেচতে না পারি যেন খেতে পারি, খেতে পারি, খাওয়াতে পারি, আমার ছোট্ট বাচ্চাগুলোকে যেন আমি Right. সুস্থ জীবনযাপন আনাতে পারি। তোমার কটা বাচ্চা? দুটো, দুজন সন্তান। প্রথম মেয়ে হয়েছে, তারপরে হয়েছে ছেলে। তুমি চাষ শুরু করলে নিজে? ওই চাষ শুরু করব। আজকের আপনাদের কাছে গল্প কথা নয়, আমার এই যে সবজি দেখছেন এটা কিন্তু পুরো আমার হাতেই কিন্তু product আরে করা। বাবা, একটু ভিডিও দেখাই সবাইকে সুছন্দার চাষের। এই সেই জমি? এই সেই জন্য এটা তোমার সবজি বাগান? আমার সবজির বাগান দিদি। আমার এইটুকু বাড়ির উপরে নেই এমন কিছু জিনিস আপনি পাবেন না। তোমার বাড়ি বেড়াতে যেতে হবে তো অবশ্যই। আরে বাবা, মাছ চাষ করো? পুকুর, নিজস্ব পুকুরে? পুকুর। নিজস্ব পুকুরেই চাষ হ্যাঁ। করো। মুরগিও তোমার? মুরগিও আমার। আচ্ছা। স্বদেশী আন্দোলনে যেভাবে আমাদের দেশের নেতারা এগিয়ে গিয়েছিলেন যে বিদেশি দ্রব্য বর্জন করে সমস্ত আমার নিজের দেশেই উৎপাদন হবে, সুছন্দা অলমোস্ট সেটাই করেছে। হ্যাঁ, যা খাবো যা পরবো সব আমার বাড়িতেই উৎপাদন। আমার বাড়িতেই সেটা উৎপন্ন। ওয়াও। কিছুদিন আগে করোনা হয়েছিল না দিদি? হ্যাঁ হ্যাঁ। করোনাতে আমরা কোথাও যেতে পারতাম না, হুম। কিন্তু আমরা অভাব কিন্তু কোনোদিন বুঝতে পারিনি। এটা হচ্ছে সেলফ সাফিশিয়েন্ট হওয়া। আমার সেই দিনের কষ্টটাকে আমি উপলব্ধি করে এসেছি যে আমি আর ওই জায়গায় যাব না। Right. আমাকে বলেছে যে একটু কম মাটি দেবে না, বেশি মাটি নিতেই হবে তোমাকে। সেখানে অবহেলিত হয়েছি আমি। আমি আমার নিজের জায়গায় করব, নিজের জিনিসে করব, শিওর, নিজের ছেলে মেয়েকে খাওয়াবো। তোমার বাড়ি থেকে কেউ এসছেন আজকে সুছন্দা? আমার স্বামী এসছে আর আমার দেওর মেয়ে।
নমস্কার। নমস্কার আপনাকে।